রামচরিত মানস কে লিখেছে? সন্ত তুলসীদাস দুবে। তুলসীদাস দুবে রামচরিত মানস। রামচরিত মানস। একটু একটু দাদা বলি, বামসেব লোক নিয়ে ভাবে না, বামসেব বিচারধারা নিয়ে ভাবে। আজকে দেখুন, 3টে লোকে বামসেব তৈরি করেছিল 78 সালে। আমিনজনে বসে ভেবেছিল। 1 নম্বর দিনা ভানাজি, গ্রুপ ডি চাকরি করতো খাপাড়ে। ডি কে খাপাড়ে ওই একই অফিসে চাকরি করত। আর ওদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ছিল কাঁসিরামজি, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। তো বাবা সাহেবের জন্মদিন পালন করতে করতে ওই কোম্পানি দিনা ভানাজিকে বার করে দেয় যে তোমার মতো লোককে, কর্মচারীকে আমি আর রাখবো না, তুমি বাবা সাহেবের জন্মদিন পালন করছো। ডিকে খাবারের ম্যানেজারকে বলতে যায়, ওনাকেও বার করে দেয়, দুজনকে বার করে দিল। তাহলে কি হবে? দুজনের চাকরি চলে গেল। ওরা কি করে খবর পেয়েছিল কাঁসিরামজি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার এবং হেড অফিসে বসেন? ওরা দুজনে কাঁসিরামজির কাছে গিয়েছিল যে বাবা সাহেবের জন্মদিন পালন করছিলাম, আমাদের চাকরি চলে গেছে। দিনা ভানাজি আর ডিকে খাবারেজি ভাবলো যে কি করা যায়। উনি তো ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, অফিসে ঢুকলাম, ধাক্কা মেরে বার করে দিলাম, আন্দোলন তো আমাদের করতে হবে। আচ্ছা ঠিক আছে, একটা বই জোগাড় করলো। বইটার নাম কি? এরাও বেশ করে বলছে, দেখছেন এই বইটা, যে চেয়ারটায় বসে আছেন, এই চেয়ারটা এই বইটার জন্য বসে আছেন। এই বইটা পড়তে দিয়ে যাব। বইটা নিল, ওদের তাড়িয়ে দিল। ওই দিন রাত্রে অফিসে থেকে বাড়িতে গিয়ে কাঁসিরামজি বইটা প্রথমবার পড়েছে। বলছে, আরে এ বই তো জীবনে শুনিনি, দেখিনি। ফের একবার পড়ছে। পড়ার পরে ভাবছে, আরে এ বাবা সাহেব এই বই কবে লিখে গেছে? আমি এত বড় ইঞ্জিনিয়ার, আমি জানি না, আর আমি এত টাকা মাইনা পাচ্ছি বাবা সাহেবের জন্যেই। ফের একবার পড়ছে। ওই রাত্রে অন্তত 5 বার বইটা পড়েছে, শেষ করে দিয়েছে। বইটা পড়া সারা রাত ঘুমায়নি। অফিসে এসেছে, ওই যে ওদের দুজনকে যেভাবে হোক খুঁজে ডেকে নিয়ে এসো, খুঁজে নিয়ে এসো ওদের দুজনকে। ওই ওনার যে ইয়ে থাকে, পিয়ন, খুঁজে নিয়ে এসছে। বলছে, এই শোনো, তোমাদের দুজনার কে কোন অফিসার চাকরি খেয়েছে? বলছে, এই অফিসার। কাঁসিরামজি গিয়ে সেই অফিসারকে তার টেবিলেই দাঁড়িয়ে ফটাফট চাপড়, তার টেবিলের সামনে দাঁড়িয়ে। কাঁসিরামজি এবার চাকরি যাবে। কাঁসিরামজি বলছে, আমার চাকরি যাওয়ার আগে এখনই চিঠি লিখে দিচ্ছি, আই অ্যাম রিজাইন দিস পোস্ট। আমি আজ থেকে চাকরি রিজাইন দিয়ে দিলাম। এবং চিঠি দিয়ে, রিজাইন লেটার দিয়ে বার হয়ে এলেন। জীবনে প্রতিজ্ঞা করলেন, আমি আজ থেকে আর বাড়িতে যাব না, আমার বাড়ি বলে আর কিছু নেই, আমি বাকি জীবনটা কোনোদিন চাকরি করব না, আর আমার বিষয় সম্পত্তি নিয়ে আমি কোনোদিন ভাববো না। ওই বইটা নিয়ে বার হয়ে পড়লেন সারা ভারতবর্ষ জুড়ে, ওই দুজনকে সাথী করে, দিনা ভানাজি, ডিকে খাবারেজি, কাঁসিরামজি। ঘুরতে 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 উত্তরপ্রদেশে এমন সংগঠন করলেন, মায়াবতী মুখ্যমন্ত্রী হয়ে গেল, 6 মাসের মুখ্যমন্ত্রী। এবং উনি বলেছিলেন 84 সালে, ইন্দিরা গান্ধী তখন একদম ভারতবর্ষের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী,
ইন্দিরা গান্ধীর বক্তব্যের এগেনস্টে বলেছিলেন ভোট হামারা রাজ তোমারা নেই চলেগা নেই চলেগা। এই স্লোগানে ইন্দিরা গান্ধীর বুক কেঁপে উঠেছিল যে সত্যিই তো ভোট ওদের আর আমি প্রধানমন্ত্রী। কাশিরামজি যে কথা বলেছে ও তো চেয়ার তোলে যাবেই। 1984 সালে অটল বিহারী বাজপেয়ী আর সীতারাম ইয়েচুরি দুজনকে ডেকে পরিকল্পনা করে ঠিক করে ভোট চুরি করতে হবে এবারে। কাশিরামজির আওয়াজ শুনেছেন, ভোট হামারা রাজ তোমারা নেহি চলেগা নেহি চলেগা। সত্যিই তো। বাজপেয়ীজি বলুন কি করবেন? ইন্দিরা গান্ধী ব্রাহ্মণ, অটল বিহারী বাজপেয়ী ব্রাহ্মণ, সীতারাম ইয়েচুরি ব্রাহ্মণ, 3 ব্রাহ্মণ প্ল্যান করে ইভিএম নিয়ে আসে। 2004 সালে কংগ্রেস প্রথম ইভিএম চুরি করে যেতে। নোট করব। 2009 সালে কংগ্রেস ইভিএম চুরি করে যেতে দুবার, তাহলে 4 আর 9। 12 সালে সুব্রমণিয়াম স্বামী ধরা পড়ে যে আমি হারার লোক নয়, আমায় জোর করে হারানো হয়েছে। সুপ্রিম কোর্টে, এলাহাবাদ হাইকোর্টে উনি প্রথম কেস করেন। এলাহাবাদ হাইকোর্ট থেকে চলে যায় সুপ্রিম কোর্টে কেস। সুপ্রিম কোর্ট এখনই চিঠি লিখে দিচ্ছি, আই অ্যাম রিজাইন দিস পোস্ট। আমি আজ থেকে চাকরি রিজাইন দিয়ে দিলাম এবং চিঠি দিয়ে রিজাইন লেটার দিয়ে বার হয়ে এলেন। জীবনে প্রতিজ্ঞা করলেন আমি আজ থেকে আর বাড়িতে যাব না, আমার বাড়ি বলে আর কিছু নেই, আমি বাকি জীবনটা কোনোদিন চাকরি করব না, আর আমার বিষয় সম্পত্তি নিয়ে আমি কোনোদিন ভাববো না। ওই বইটা নিয়ে বার হয়ে পড়লেন সারা ভারতবর্ষ জুড়ে, ওই দুজনকে সাথী করে, দীনা ভানাজি, ডিকে খাবাটেজি, কাশিরামজি। ঘুরতে 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 উত্তরপ্রদেশে এমন সংগঠন করলেন মায়াবতী মুখ্যমন্ত্রী হয়ে গেল, 6 মাসের মুখ্যমন্ত্রী। এবং উনি বলেছিলেন 84 সালে, ইন্দিরা গান্ধী তখন একদম ভারতবর্ষের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী, ইন্দিরা গান্ধীর বক্তব্যের এগেনস্টে বলেছিলেন ভোট হামারা রাজ তোমারা নেই চলেগা নেই চলেগা। এই স্লোগানে ইন্দিরা গান্ধীর বুক কেঁপে উঠেছিল যে সত্যিই তো ভোট ওদের আর আমি প্রধানমন্ত্রী। কাশিরামজি যে কথা বলেছে ও তো চেয়ার তোলে যাবেই। 1984 সালে অটল বিহারী বাজপেয়ী আর সীতারাম ইয়েচুরি দুজনকে ডেকে পরিকল্পনা করে ঠিক করে ভোট চুরি করতে হবে এবারে। কাশিরামজির আওয়াজ শুনেছেন, ভোট হামারা রাজ তোমারা নেহি চলেগা নেহি চলেগা। সত্যিই তো। বাজপেয়ীজি বলুন কি করবেন? ইন্দিরা গান্ধী ব্রাহ্মণ, অটল বিহারী বাজপেয়ী ব্রাহ্মণ, সীতারাম ইয়েচুরি ব্রাহ্মণ, 3 ব্রাহ্মণ প্ল্যান করে ইভিএম নিয়ে আসে। 2004 সালে কংগ্রেস প্রথম ইভিএম চুরি করে যেতে। নোট করব। 2009 সালে কংগ্রেস ইভিএম চুরি করে যেতে দুবার, তাহলে 4 আর 9। 12 সালে সুব্রমণিয়াম স্বামী ধরা পড়ে যে আমি হারার লোক নয়, আমায় জোর করে হারানো হয়েছে। সুপ্রিম কোর্টে,
এলাহাবাদ হাইকোর্টে উনি প্রথম কেস করেন। এলাহাবাদ হাইকোর্ট থেকে চলে যায় সুপ্রিম কোর্টে কেস। সুপ্রিম কোর্টে 8 অক্টোবর 2013, নোট করো, সুপ্রিম কোর্ট রায় দেয় ইভিএমে ফ্রি ফেয়ার ট্রান্সপারেন্ট ইলেকশন হয় না, চুরি হয়। যখনই এই ঘটনা ঘটলো, কংগ্রেস দেখলো এ তো মহা সমস্যা। সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে 8 অক্টোবর 2013। তখন কংগ্রেস মোহন ভাগবতের সাথে দেখা করে, কারণ বিজেপির মাথা হচ্ছে মোহন ভাগবত, গোটা হয়। 14 সালে বিজেপি জেতে কংগ্রেসের সমর্থনে। 24 এপ্রিল 2017 ভিভিপিএটি বামসেফ সুপ্রিম কোর্টে কেস করে ভিভিপিএটি মেশিন নিয়ে আসে। বুথে গিয়ে দেখবেন একটা মেশিন বসানো থাকে, আপনি যেখানে ভোট দেবেন ছবি উঠবে 10 সেকেন্ডের জন্য, ওটা ভিভিপিএটি মেশিন। 24 এপ্রিল 2017 বামসেফ জেতে সুপ্রিম কোর্ট থেকে ভিভিপিএটি নিয়ে আসা হয়। 14 সালে লাগানো হয়, কিন্তু খুব সামান্য, মেঘালয়, শিলং এরকম 2-4 জায়গায় লাগানো হয়। ফের কেস হয় যে ভিভিপিএটি 100% ম্যাচ করতে হবে। 14-19-এ সব বুথে ভিভিপিএটি মেশিন লাগানো হয়, কিন্তু গণা হয়নি। ইভিএম এর কাউন্টিং আর ভিভিপিএটি কাউন্টিং ম্যাচ হচ্ছে না। 19-এ জিতে গেল বিজেপি। ফের 24-এ ইভিএমেও ভোট হলো, ভিভিপিএটিও লাগানো হলো, বিজেপি আবার জিতে গেল। এবারে 24-এ বিজেপি লিখে 538টা সিট, 538টা সিটে যা ভোট পড়েছে, কখনো কোনো মেশিনে তার চেয়ে বেশি ভোট বার হয়েছে। আর বেশিরভাগ সিটে কম ভোট বার হয়েছে মেশিন থেকে, যা ভোট পড়েছে তার চেয়ে কম বার হয়েছে। এডিআর বলে একটা সংস্থা সুপ্রিম কোর্টে কেস করেছে, বিজেপি 79টা সিটে জিতেছে, ইভিএমে যা ভোট পড়েছে তার চেয়ে বেশি ভোট বার হয়েছে, 79টা সিট। বিজেপি 240 পেয়েছে, 240 থেকে 79 বাদ দিয়ে দিন, তাহলে বোন কত হলো? 240 থেকে 79 বাদ দাও, 79টা চুরি। ইভিএমে ভোট বেশি বার হয়েছে। তো সুপ্রিম কোর্টে আমাদের কেস এখনো আছে ইভিএম এর বিরুদ্ধে। যদি ইভিএম বন্ধ না হয়, বামসেফ চাকরিজীবীদের সংগঠন, তো চাকরিজীবী লোকদের চাকরি করার শর্ত আছে। বুদ্ধি দেবে কে, প্রচার করবে কে, মিটিং করবে কে, সংগঠন করবে কে? বামসেফ সেই কারণে 79টা সংগঠন তৈরি করেছে, 79টা সংগঠন। ছাত্র, যুব, বেরোজগার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, কৃষি, তো এই যে বিভিন্ন ধরনের সংগঠন করা আছে মাঠে নেমে আন্দোলন করার জন্য। ভারত মুক্তি মোর্চা, বহুজন ক্রান্তি মোর্চা, রাষ্ট্রীয় পরিবর্তন মোর্চা, এরকম 89টা সংগঠন আছে। ছাত্রীদের সংগঠন আছে, রাষ্ট্রীয় মহিলা মোর্চা, রাষ্ট্রীয় মূলনিবাসী মহিলা সংঘ, 89টা সংগঠন মাঠে ময়দানে কাজ করছে। আর বামসেফ ট্রেনিং দিয়ে যাচ্ছে, লিডার তৈরি করে যাচ্ছে। বামসেফকে বলা হয় লিডার তৈরি করার ফ্যাক্টরি, লিডার তৈরি করে। কোনো সময় বামসেফকে যদি, তো এরকম আমরা লক্ষ লক্ষ লিডার তৈরি করে যাচ্ছি। বামসেফ গ্রামে গ্রামে গিয়ে লিডার তৈরি করছে।
এই 4 জন লাস্টে বসে আছেন না, 5 জন, এই 5 জনই আপনারা আগামী দিনে এখানকার নেতৃত্ব দেবেন। কেন? এই বোনটা লেখাপড়া শিখেও চাকরি পাবে না। এর কোন দিকে যোগ্যতা কম আছে? ইতিহাসে এমএ বললে না, এমএ, এর ডিগ্রি কম আছে? ব্রাহ্মণরা চাকরি দেওয়ার সময় কি লেখে? এসসি এসটিদের, ওবিসিদের আগে লিখতো, আজ থেকে 40 বছর আগে ব্রাহ্মণরা লিখতো ক্যান্ডিডেট আর নট অ্যাভেলেবেল। 40 বছর মানে 80 সালের দিকে লিখতো ব্রাহ্মণরা। ইন্টারভিউ বোর্ডে সব ব্রাহ্মণরা বসে থাকে, আমাদের কোনো লোক থাকে না, ব্রাহ্মণরাই বসে থাকে। লিখে দিল ক্যান্ডিডেট আর নট অ্যাভেলেবেল, তার মানে ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছে না। এসসি এসটি ওবিসি মাইনরিটি ক্যান্ডিডেট নেই। এখন কি ব্রাহ্মণরা লিখছে? ক্যান্ডিডেট আর অ্যাভেলেবেল বাট নট সুইটেবল। লিখে নাও কথাগুলো, ক্যান্ডিডেট আর অ্যাভেলেবেল বাট নট সুইটেবল। ইন্টারভিউ কেটে দেবে ওকে। অসংখ্য আমাদের ভাই বোন লেখাপড়া শিখে ঘুরছে, বেকার হয়ে ঘুরছে। কেন? এটাই লিখছে ইন্টারভিউ বোর্ডে, ক্যান্ডিডেট আর অ্যাভেলেবেল বাট নট সুইটেবল। ওকে বলে দেবে ক্যান্ডিডেট অ্যাভেলেবেল, কারণ ওর এমএ করা আছে ইতিহাসে, কিন্তু উপযুক্ত নয়, নট সুইটেবল ইন্টারভিউ বোর্ডে। আর ইন্টারভিউ বোর্ডের ওপরে কোনো প্রশ্ন আসছে না, ওটা তো ওরা, ও রিটেনে পাস করবে, সব জায়গায় পাস করবে, ওরালে ওকে সরিয়ে দেবে। শুধু ও বলে নয়, আমার ছেলে মেয়ে, আপনার ঘরের ছেলে মেয়ে, নাতি নাতনি যা বলেন। আজকে আমাদের বামসেবের আন্দোলন এদের মতো ছেলে মেয়েদের বাঁচানোর আন্দোলন। আপনার আমার যা বয়স হয়ে গিয়েছে, আমাদের আন্দোলন করে আমরা কি চাকরি পাবো? চাকরি তো আমরা করছি, কিন্তু সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে আজকে দক্ষিণ 24 পরগনার মহেশতলা থেকে এখানে এসেছি। কেন? জাগরণের জন্যে। শিক্ষিত করো, সংগঠিত করো, আন্দোলন করো। তো এই 3টে জিনিসকে মাথায় রেখে আমরা গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছি। তো এইবারে বলি, এই যে বামসেব আন্দোলন, তো আমাদের কোনো জায়গায় দেখাবে না। যেদিন দেখাবে সেদিন বিপ্লব হয়ে যাবে, যেদিন দেখাবে। যেদিন দেখিয়ে দিল সেদিন বিপ্লব। কিন্তু আমাদের না দেখিয়েও ব্রাহ্মণরা ঘুমোতে পারছে না। 24 ঘন্টা ব্রাহ্মণরা কাজ করে যাচ্ছে, আমাদের মানুষ শুয়ে ঘুমাচ্ছে। কিন্তু আমরা জেগে, যে কজন জেগে আছি, আমাদের জন্যই ব্রাহ্মণদের ঘুম নেই। এবার প্রতিদিন জাগছে, আপনারা কোনোদিন শোনেননি, আজকে শুনলেন, 5 জন শুনলেন, যারা চলে গেছে যাক। তো একটা গ্রামে যদি 5 জন করে শোনেন, আর একজন যদি এটাকে বুঝে গ্রামে বলেন, আমাদের দেশে 12 লক্ষ গ্রাম আছে, তাহলে গ্রামে একজন করে যদি আমরা তৈরি করতে পারি 12 লক্ষ, 10 জন করে তৈরি করতে পারলে 120 লক্ষ, তার মানে 1 কোটি 20 লক্ষ, রাউন্ড ফিগার 1 কোটি লোক ধরুন। 10 জন করে জাগালে, 100 জন করে জাগালে, একটা গ্রামে কত লোক আছে বলুন? এই গ্রামটায় 5,000, আমি ধরে নি 1000, 5000 ছেড়ে দিন, 1000, 100 করে যদি জাগাতে পারি, 12 লক্ষ গ্রাম। তো আমরা যদি এরকম 200-300 লোক জাগাতে পারি, 1000 লোক ছেড়ে দিন, 200 লোক জাগাবো, আর 1 থেকে 2 কোটি বা 5 কোটি লোক দিল্লিতে চলে যাব, মুড়ি চিড়ে বাতাসা নিয়ে চলে যাব দিল্লিতে, বসে যাব। পুলিশ আমাদের মারবে তো, আমাদের মানুষের ভয় আছে তো, পুলিশ মারবে। বলে দেই, 6ই অক্টোবর মারবে তো বলি, গল্প বলি কিরকম মারবে। এবারে 6 অক্টোবর 6ই অক্টোবরের গল্প বলি কিরকম মারবে। 6ই অক্টোবর 2022, ডেটটা লেখো। মহারাষ্ট্রের নাগপুর
আরএসএস এর হেড অফিস আমরা ঘেরাও করেছিলাম। ছোটখাটো ব্রাহ্মণদের ধরে লাভ নেই, ধরো তো বড় বড় ব্রাহ্মণ ধরো। আরএসএস এর হেড অফিস, বড় বড় ব্রাহ্মণ সেখানে বসে। 6ই অক্টোবর 2022 আরএসএস এর হেডকোয়ার্টার ঘেরাও করি। সকাল 8টার সময় আমাদের লিডার ওয়ামান মেশ্রাম স্যারকে পুলিশ তুলে নিয়ে চলে যায়। রাত্রির থেকে সবাইকে নিয়ে যাচ্ছে। তার আগের দিন রাত্রে বাড়িতে বাড়িতে পুলিশ রেড করছে কোন বাড়ি বাম সাহেবের লোক আছে। যে বাড়ি সন্দেহ হচ্ছে ঢুকে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে চলে যাচ্ছে। নাগপুরে সেই দিন নাগপুর শহর আমাদের লোক 2 দিন 3 দিন আগে থেকে গিয়ে বিভিন্ন বাড়িতে খেয়েছে, ঘুমিয়েছে, দেখেছে, ঘুরেছে। 8টার সময় মেশ্রাম সাহেবকে পুলিশ তুলে নিয়ে চলে যায়। 8টার পর থেকে শুধু নাগপুরে যত ট্রেন যায় সারা ভারতবর্ষ থেকে, নাগপুর নামছে, আরএসএস এর হেডকোয়ার্টার যাচ্ছে। চলো আরএসএস এর হেডকোয়ার্টার। বেলা 10টা থেকে 11টার মধ্যে আরএসএস এর হেডকোয়ার্টারের সামনে বিরাট বড় মাঠ আছে। 9000 পুলিশ ছিল, পুরো পুলিশ আমাদের ঘেরাও হয়ে যায়। যখন পুলিশ ঘেরা পড়ে যায়, লক্ষ লক্ষ লোক, প্রায় 4 লক্ষ লোক আমরা ঘেরাও করলাম। 9000 পুলিশ আমাদের ভিতরে। বামসেপ কারোই প্রাণে মারবে না, আগুন ধরাবে না, ভাঙবে না, তছনছ করবে না। বামসেপ সংবিধান মেনে আন্দোলন করবে। আমাদের নির্দেশ ছিল যদি কেউ গাড়িতে আগুন দেয় তাকে ধরে প্রথম পুলিশে দিয়ে দাও, যদি কেউ ভাঙচুর করে তাকে প্রথম তো ধরে পুলিশে খবর দিয়ে দাও, যদি আমাদের লোক হয় তাকেও ধরে দিয়ে দাও। ওই মাঠে আমরা লক্ষ লক্ষ লোক বসে, যে যেরকম মুড়ি রুটি যে যা টিফিন নিয়ে গিয়েছে ওই মাঠে বসে খাওয়া হচ্ছে। পুরো হেড অফিস ঘেরাও, 9000 পুলিশ ঘেরাও। বিকেল 3টের সময় এসপি মেশ্রাম স্যারকে বলছে আপনার লোককে বাড়ি পাঠান। বলছে আপনাকে যদি যেখান থেকে এনেছি সেখানে দিয়ে দিই, বলে এখানে সেখানে পৌঁছান। এসপি নিজের গাড়ি স্কট করে মেশ্রাম সাহেবকে সেখানে পৌঁছে দিল। বলছে এবারে আপনি আপনার লোকেদের বাড়ি যেতে বলুন। বলছে আমাকে ফোন দিন। এই ফোনটা নিয়ে 5 মিনিটের একটা ভিডিও মেশ্রামজি করলেন। আমার বামসেপ, ভারত মুক্তি মোর্চা এবং তার অফশুট অর্গানাইজেশন যত লোক এসেছেন নাগপুর হেডকোয়ার্টারে আরএসএস এর, তারা সন্ধ্যে 7টার মধ্যে এই মাঠ অঞ্চল পুরো ফাঁকা করে দিয়ে নাগপুর ফাঁকা করে দিন, পুরো নাগপুর ফাঁকা করে দেন। মেশ্রাম সাহেবের বলার সাথে সাথে যা যখন ট্রেন ছিল সব ট্রেনের দিকে রওনা হয়, সব স্টেশনে চলে আসে। এইবার যত ট্রেন আসে সব ট্রেন ভর্তি হয়ে সারা ভারতবর্ষের 32টা রাজ্য থেকে লোক গিয়েছে। পশ্চিমবঙ্গ থেকেও লোক গিয়েছিল, চলে গেল লোক। 32টা রাজ্যে আমাদের সংগঠন আছে। ভারতবর্ষে এই মুহূর্তে 32টা রাজ্যে সংগঠন আছে কার? বিজেপি আর কংগ্রেস, দুটোই ব্রাহ্মণের দল। একটা সরকারে আছে, একটা বিরোধীতে আছে, কিন্তু মূল বিরোধী হচ্ছে বামসেপ। বামসেপ মানুষের কথা বলে কিন্তু সরকারে নেই, বিরোধীতেও নেই। আজকে এই মোহন ভাগবত যে বলছে যে বামসেপকে যদি আটকানো না যায় আরএসএস প্যারালাইসিস হয়ে যাবে, আরএসএস প্যারালাইসিস হয়ে যাবে। আরএসএস সংগঠন ভারতবর্ষের সবচেয়ে বড় ব্রাহ্মণদের সংগঠন, শক্তিশালী সংগঠন। তাকে যখন আটকে দিয়েছে বামসেপ, এই মুহূর্তে ব্রাহ্মণদের কাছে বামসেপই সবচেয়ে শক্তিশালী। এ মোহন ভাগবত বলছে। এবং শুধু তাই নয়,
রিসেন্ট শুনবেন মোহন ভাগবতের জেড ক্যাটাগরির দেহরক্ষী বাড়িয়েছে। মোহন ভাগবত তো আরএসএস এর সর্বাধিনায়ক। ভারত সরকারের টাকায় তার দেহরক্ষী বাড়ানো হলো না কেন? কাদের ভয়? যদি সবচেয়ে বেশি শক্তিশালী সংগঠন হয় তাহলে ভয়টা কাদের? ভয় বামসের। আমাদের লোক চোখে দেখতে পাচ্ছে না। যদি চোখে না দেখতে পায় তো আমরা দিল্লিতে আবার আন্দোলন করব, দেখতে যেতে হবে। সারা ভারতবর্ষ জুড়ে 32টা রাজ্যে রাজ্য অধিবেশন হলো বামসেপের। 1 সেপ্টেম্বর কলকাতাতে, যেখানে আরজিকর হসপিটালের পাশেই মোহিত মিত্র মঞ্চে বামসেপের রাজ্য অধিবেশন হলো 1 সেপ্টেম্বর 2024। ওই হসপিটালেরই পাশে সব ব্রাহ্মণরা ভয়ে কুঁকড়ে আছে, কিন্তু আমাদের মানুষই জানে না। তো আমাদের আবেদন, আমরা তো এই জাগাবো। তো এই আন্দোলন করতে গেলে যারাই করবেন, আপনারা যদি করতে চান এই আন্দোলন, কারণ এই আন্দোলন হচ্ছে ব্রাহ্মণবাদী ব্যবস্থাকে শেষ করে দেওয়ার আন্দোলন। কারণ ওদের সিস্টেমকে যদি শেষ না করতে পারি আমরা বাঁচতে পারবো না, আমাদের ছেলে মেয়ে শেষ হয়ে যাবে। এ লেখাপড়ার জানা ছেলে মেয়ে চাকরি পাবে না। এখন তো বুঝবে না, বোঝাতে পশ্চিমবাংলায় অত্যাচার হচ্ছে না? সল্টলেক, নিউ টাউন, বিধানচন্দ্র রায়ের নোয়া, দুর্গাপুর, কল্যাণ, জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে, 34 বছর সিপিএম এর আমলে কত খুন হয়েছে, কত কেশপুর গড়বেতা হয়েছে আপনারা শুনেছেন। হ্যাঁ, মাটির তলায় মানুষকে পুঁতে দিয়ে নুন দিয়ে দেওয়া হয়েছে, কেশপুর গড়বেতা। আপনার উত্তর 24 পরগনা, তালতলা, আমাদের বিধাননগর তালতলা। পশ্চিমবাংলায় দেখুন, উত্তর ভারতে ব্রাহ্মণরা ডাইরেক্ট আমাদের লোকেদের মারে, ডাইরেক্ট হাতে মারে, খুন করে, ফিজিক্যালি মারে। হ্যাঁ ঠিক। এই কারণে ওখানকার মানুষ ব্রাহ্মণের সাথে এরকম ডাইরেক্ট লড়াই করে। আমাদের এখানের ব্রাহ্মণ একটু সাইড করে মারে। মানে কিরকম? মিছরির ছুরি, মানে ব্রাহ্মণদের কথাটা মিষ্টি কিন্তু ছুরিটা পিছনে আছে, সুযোগ পেলে মেরে দেবে। যেমন তাপসী মালিক, ও তো হচ্ছে বাগদি মেয়ে, ওকে সিপিএমরা খুন করেনি, ধর্ষণ করে পুড়িয়ে দিয়েছিল। মমতা ব্যানার্জি সেই ছবিটা বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় দেখিয়ে মমতা ব্যানার্জি এসেছিল, কিন্তু কোনো সিপিএম এর লিডার ধরা পড়েনি। কেন ধরা পড়েনি? সিপিএম এর লিডাররা ছিল ব্রাহ্মণ, ওই জন্য ধরেনি। ওদের লোকদের নিয়ে মমতা ব্যানার্জি তৃণমূল করেছে। আজকে কি তৃণমূল করছে? মৌমিতা কে খুন করে দিল। আজ দেখাচ্ছি পদত্যাগ করবে, বলবে কি? দেখুন, করবে না। আমরা ওই বিষয়ে যাব না। কেন যাব না বলছি? যে ব্রাহ্মণরা ভয় পেয়ে আছে। মমতা ব্রাহ্মণ, হ্যাঁ, তো ব্রাহ্মণরা ভয় পেয়ে আছে। তো যে এই যে আন্দোলন হচ্ছে বামসেপের জন্যেই কিন্তু পার্থ চ্যাটার্জি ধরা পড়েছে, জেলে আছে। আচ্ছা, অনুব্রত ধরা পড়েছে, জেলে আছে। আচ্ছা, তারপরে হচ্ছে দেখুন, বেশিরভাগ পশ্চিমবঙ্গে এখন ব্রাহ্মণরাই ধরা পড়ছে। আমি আপনাকে একটা নাম বলি, গোধারা কাণ্ড হয়েছিল, সবরমতী এক্সপ্রেস ব্লাস্ট হয়েছিল, ধরা পড়েছে কে জানেন? বাংলার ব্রাহ্মণ অসীম চ্যাটার্জি। ওর
ডাকনাম হচ্ছে অসীমানন্দ। মুসলমানদের নামে দোষ দেয়, আর যত দাঙ্গা বাধায় কংগ্রেস আমলে সবচেয়ে বেশি দাঙ্গা হয়েছে। কংগ্রেস 60 বছর দেশ চালিয়েছে, আর দাঙ্গা হয়েছে কংগ্রেস আমলে, বড় বড় দাঙ্গা। এবং সেই দাঙ্গা সমস্ত ব্রাহ্মণরা করেছে। ব্রাহ্মণদের নাম আমরা পুরো লিস্ট করে রেখেছি, 52 জন ব্রাহ্মণের নাম আছে, তারা জেলে। কর্নেল পুরোহিত, আর্মির কর্নেল, ওই আর্মির সাপ্লাই দিয়েছিল, এ ব্রাহ্মণরা করে মুসলমানদের নামে দোষ দিয়েছে। দেশ চালাচ্ছে ব্রাহ্মণ, আর মুসলমানরা কি করে দাঙ্গা বাঁধায়? এটা হতে পারে? তুমি দেশ চালাচ্ছ আর আমি দাঙ্গা বাঁধাবো? তাহলে তুমি দেশ চালাচ্ছ কেন? দেশটা আমাকে চালাতে দাও। তো আমাদের মানুষ অতি সরল, অতি সরল হওয়ার কারণে তারা বুঝতে পারছে না। তো আজকে বামসেপের কারণে সারা দেশ জুড়ে আন্দোলন চলছে। আপনার বনগাঁতে আন্দোলন চলছে, এই উত্তর 24 পরগনা। ব্যারাকপুরে আন্দোলন চলছে, এই তো উত্তর 24 পরগনা। রানাঘাট আছে, রানাঘাটে রয়েছে। কৃষ্ণনগর। তো সারা দেশ জুড়ে 32টা রাজ্যে, 625টা জেলায় এবং প্রায় 1.5 লক্ষ গ্রামে এই আন্দোলন চলছে। বামসেপ জিন্দাবাদ মুর্দাবাদে খুব একটা বিশ্বাসী নয়। বামসেপ ঘরে ঘরে এরকম প্রোগ্রাম করে, লিডার তৈরি করে। এ জিন্দাবাদ মুর্দাবাদ করার জন্য বামসেপ ভারত মুক্তি মোর্চা তৈরি করে রেখেছে, বহুজন ক্রান্তি মোর্চা তৈরি করে রেখেছে, ছাত্র যুব বেরোজগার মোর্চা তৈরি করে রেখেছে, ছাত্রীদের সংগঠন করে রেখেছে, আদিবাসী ছাত্র সংগঠন করে রেখেছে, রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদ করে রেখেছে, ইভেন হিজড়েদের পর্যন্ত সংগঠন করে রেখেছে। আমাদের সাথে হিজড়েদেরও সংগঠন আছে, কিন্নরি সংগঠন, এ বামসেপেরই সংগঠন। এই জন্যে বামসেপের কথা জানতে গেলে, বুঝতে গেলে একটু ধৈর্য ধরে শুনতে হয়। বই আছে তো? অনেক বই আছে। বই আছে, আপনি এখনই খুলুন না, বামসেপ ইউটিউবে গিয়ে বামসেপ লেখো, ইউটিউবে বামসেপ লেখো, এক্ষুনি চলে আসবে। দেখুন হ্যাঁ? দেখুন, বই তো আমাদের কাছে লাখো বই আছে, বই তো আনবই। বই পড়লে সবাই বিস্ফোট হয়ে যাবে, বোম হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে বই তো আনবই, বই পাবেন না কেন? তৈরি হয়ে যাবে। বই বই যারা বুঝুক, তারপর তো সব রকম ব্যবস্থা আছে। সংগঠন তৈরি, যোদ্ধা। এই দেখুন, আমি নিজে মূল্যবাসী কথা চালাই, তুমি মূল্যবাসী কথা খোলো,